জাঁতা কলে উভয় সংকটে পড়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকার যখন কার্যত পুতুলে পরিণত হয়, সরকার যখন ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তখন সেই মুহূর্তে সেই বিষয়টাকে সামলানোর জন্য এমন কাউকে দরকার যে সম্পূর্ণভাবে একদম নিরপেক্ষভাবে গোটা এই যেই দমন পীড়ন নীতিটা চলছে সে দমন পীড়ন নীতিকে একবারে দমিয়ে দেবে। বিজেপি বারবার করে এসেছে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজনীয়তা রয়েছে, এসআই প্রক্রিয়াটা পুরো কমপ্লিট হবে, নির্ভুল থাকবে, সম্পূর্ণভাবে সলভ হবে সমস্ত কিছু, তারপর নির্বাচন ঘোষণা হবে। তাতে দেরি হবে হোক, আর দেরি হলেই সরকারের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। সিভি আনন্দ বোস তিনি আপাতত আর নেই, তিনি ইস্তফা দিয়েছেন। এসআইআর সম্পূর্ণভাবে কমপ্লিট হওয়ার পর যদি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়, তাহলে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস রীতিমতো অতীত, ঘাসফুল শিবির রীতিমতো অতীত, মমতা বন্দ্যোপাধ্যায় অতীত, অভিষেক বন্দ্যোপাধ্যায় অতীত। আপনারা কি মনে করছেন রাষ্ট্রপতি শাসন জারি হয়ে কি এ রাজ্যের নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে? এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন কেবলমাত্র সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। এসআইআর চলাকালীন যদি নির্বাচন ঘোষণা হয়ে যায় তাহলে তো কোনো টেনশনের ব্যাপার নেই, কিন্তু এসআইআর পর্ব সামগ্রিকভাবে সম্পূর্ণ হওয়ার পর যদি নির্বাচন ঘোষণা হয় এবং তারপর ভোট হয়, তাহলে এটা মাথায় রাখতে হবে সেই সময় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যে মেয়াদ সেটা শেষ হয়ে যাবে, সরকারে থাকার মেয়াদ শেষ হয়ে যাবে। এবং সেটা যদি হয় তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করে এ রাজ্যে নির্বাচন করাতে হবে। এই হচ্ছে আবহ, এবং এই আবহ যাতে হ্যান্ডেল করা যায় তার জন্য এমন একজন রাজ্যপালের প্রয়োজন যিনি নিরাপত্তা উপদেষ্টা সংক্রান্ত বিভিন্ন কাজ করে গিয়েছেন, যিনি অজিত ডোভালের ডেপুটি হয়ে কাজ করে গিয়েছেন, যিনি বিভিন্ন ক্ষেত্রে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। রাষ্ট্রপতি শাসন জারি হলে পুলিশ, থানা, প্রশাসনের বিভিন্ন বিষয় সম্পর্কে নলেজ রাখতে হবে, এবং এমন একজন রাজ্যপালের প্রয়োজন আছে যিনি এটা করতে পারেন। সেই কারণের জন্য রাষ্ট্রপতি ভবন থেকে এমন একজনের নাম বেছে নেওয়া হলো যিনি অজিত ডোভালের ডেপুটি হিসাবে কাজ করেছেন, যিনি উপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রাক্তন, যিনি একসময় তুখোর আইবি অফিসারের পাশাপাশি তিনি জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান পর্যন্ত ছিলেন। সংশ্লিষ্ট ব্যক্তির নাম আইপিএস অফিসার, প্রাক্তন আইপিএস আর.এন. রবি, এবং তিনি এ রাজ্যের নবনিযুক্ত রাজ্যপাল। সিভি আনন্দ বোস তিনি আপাতত আর নেই, তিনি ইস্তফা দিয়েছেন। এ রাজ্যে দীর্ঘদিন ধরে সিভি আনন্দ বোস দায়িত্বে ছিলেন। আগামী বছর অর্থাৎ 2027 সেপ্টেম্বর মাস পর্যন্ত সিভি আনন্দ বোসের মেয়াদ ছিল, কিন্তু সে মেয়াদের অনেক আগেই তাকে এভাবে পরিবর্তন ঘটানো হলো। তার নেপথ্যেও একাধিক কারণ রয়েছে, এবং সংশ্লিষ্ট আর.এন. রবিকে দায়িত্বে আনা তারও নেপথ্যে একটা কারণ রয়েছে বলে মনে করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং গোটা বিষয়টার নেপথ্যে কি কাহিনী আছে সেটাই জেনে নেব। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। এই মুহূর্তে আর.এন. রবিকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি রাজ্যপাল। তিনি কি কি দায়িত্বে ছিলেন আবার একবার বলে দিচ্ছি। তিনি প্রাক্তন জাতীয় উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, অর্থাৎ মানে উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা, অর্থাৎ অজিত ডোভালের ডেপুটি হিসাবে কাজ করে গিয়েছেন, এবং আইবি অফিসার ছিলেন, সিবিআই অফিসার ছিলেন, তিনি জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান পর্যন্ত ছিলেন, তিনি আইপিএস অফিসার, এবং তার বিভিন্ন নলেজ রয়েছে। নলেজগুলো হলো কিভাবে প্রশাসন চালাতে হয়, কিভাবে পুলিশ চালাতে হয়, কিভাবে এজেন্সি চালাতে হয়, কিভাবে নিরাপত্তা সংক্রান্ত বিষয় সামলাতে হয়, এই সমস্ত বিষয় তার নখদর্পণে রয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে সিভি আনন্দ বোস, এগুলো তার অতটা তার নখদর্পণে ছিল না। উল্টে সিভি আনন্দ বোস তিনি বই লেখার ক্ষেত্রে একটু বেশি মনোনিবেশ করেছিলেন। তার বিরুদ্ধে একাধিক মহিলা সংক্রান্ত অভিযোগও বারবার উঠে আসছিল, যেই অভিযোগের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস একদম সিভি আনন্দ বোসকে পুরো গ্রাস করে ফেলেছিলেন, গিলে ফেলেছিলেন। এই অবস্থায় দাঁড়িয়ে সিভি আনন্দ বোস তিনি বর্ণ পরিচয় পড়ছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা হাতেখড়ি করছেন বাংলাতে, ইত্যাদি ইত্যাদি নানা বিষয় উঠে এসেছে। কিন্তু খুব কড়াভাবে যে শাসন চালানো সেই ব্যাপারটা রাজভবনের তরফে দীর্ঘ বছর ধরে দেখা যায়নি, এবং আচমকা সেই বিষয়টাকেই এবার আবারও নতুন করে পুনরাবৃত্তি ঘটবে। রাজভবনের তরফে একটা কঠোর শাসন কি আমরা দেখতে পারবো? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এবার প্রসঙ্গে আসি। আগামী 9 এবং 10 তারিখ এ রাজ্যে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ আসছে। ফুল বেঞ্চ আসবেন এবং ফুল বেঞ্চ সামগ্রিক বিষয় তারা খতিয়ে দেখবেন, তারা অফিসারদের সঙ্গে কথা বলবেন, তারা আলোচনা করবেন, করে তারা ডিসাইড করবেন কবে নির্বাচন ঘোষণা করতে হবে, কবে নয়, এ রাজ্যের নির্বাচনী পরিস্থিতি কি রয়েছে, তার পাশাপাশি এ রাজ্যে এসআইআর এর প্রক্রিয়া কতটা বাকি, কি সমস্ত বিষয়টা তারা খতিয়ে দেখবেন। এবং একই সময় সুপ্রিম কোর্টেও কার্যত এটা নিয়ে হিয়ারিং রয়েছে, এবং তারপরই আমরা 10 তারিখের পর একটা আভাস পাবো যে এ রাজ্যের নির্বাচনের ভবিষ্যৎ কি।
এ রাজ্যে নির্বাচনের ভবিষ্যৎ কি। ইতিমধ্যে সিপিএম সহ বিভিন্ন বিরোধী দল তারা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের সামনে যাচ্ছেন এবং গিয়ে সেখানে তাদের একটাই বক্তব্য, এসআইআর প্রক্রিয়া পুরো করতে হবে, সম্পূর্ণ করার পর তারপর ভোট প্রক্রিয়া শুরু করতে হবে, তারপরে ভোট হবে, পরে বা আগে ভোট হয়ে লাভ নেই। এসআইআর চলছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে ভোট ঘোষণা করে দিলাম, এতে করে লাভ নেই। এতে অনেক এসআইআর সংক্রান্ত ত্রুটিগুলো থেকে গিয়েছে, সেইগুলো থেকেই যাবে। অর্থাৎ নির্বাচন যেভাবে করার প্রয়োজনীয়তা রয়েছে সুষ্ঠুভাবে, সেটা কোনোভাবেই সম্ভবপর হবে না। এই হচ্ছে মোদ্দা বিষয়। এই আবহে দাঁড়িয়ে এবার কি করা যায় এমনটা বিভিন্ন ভাবনা চিন্তা চলছে। ইলেকশন কমিশনের ওপর চাপ আসছে, না এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, তারপর ইলেকশন ঘোষণা করতে হবে। এবার ফুল বেঞ্চ আসছে, ফুল বেঞ্চ এবার ডিসাইড করবেন যে কি করা যাবে। এবার ধরুন 7ই মের মধ্যে রাজ্যে সরকার গঠন করে দিতে হবে এবং 2 মের মধ্যে রেজাল্ট বার করে দিতে হবে, কারণ 2 মে আপনাদের মনে থাকবে সেদিনই এই ইলেকশনের ফলাফল বেরিয়েছিল 2021 সালে। অর্থাৎ 2 মে 2021 আমরা যদি দেখি, তার ঠিক 5 বছর পর যদি দেখি 2026-এর 2 মে, অর্থাৎ রেজাল্ট বেরিয়ে গেল। 7 মে সরকার তৈরি হয়েছিল, 7 মের মধ্যে যদি সরকার গঠন না হয় তাহলে এই সরকার, তৃণমূল কংগ্রেস সরকারের মেয়াদ শেষ হয়ে গেল, তাহলে আর এ রাজ্যে কোনো সরকার থাকছে না। তারপর এসআইআর প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর যদি নির্বাচন ঘোষণা করা হয়, তাহলে এ রাজ্যকে যেই প্রশাসনিকভাবে দেখা, সেই দায়িত্বটা কিছুটা কমিশনের হাতে তো অবশ্যই থাকবে, কারণ আইন শৃঙ্খলা ব্যবস্থা বিষয়ে প্রশাসন সমস্তটা কমিশনের হাতে চলে যায়। এর পাশাপাশি যেটা থাকে যে রাজ্যের ওপর একটা সরকার চালানোর মতো যে মেটেরিয়াল বা যেই টিম বা যেই বিষয়টা থেকে যাচ্ছে, যেটা অ্যাক্টিং সরকার চালায়, আফটার ইলেকশন ঘোষণা হয়ে যাওয়ার পর অ্যাক্টিং সরকার হয়ে যায়, সেই অ্যাক্টিং সরকার হিসাবে চালাবে রাষ্ট্রপতি ভবন। এবং রাষ্ট্রপতি ভবন যদি অ্যাক্টিং সরকার হিসাবে কাজ করে এ রাজ্যে, তাহলে সমস্তটা দায়িত্ব বা দায়ভার চলে যাবে রাজভবনের কাছে এবং রাজভবন গোটা বিষয়টা খতিয়ে দেখবে। এবার ভাবুন, রাজভবনে এমন একজন কাউকে রাখতে হবে যিনি সামগ্রিকভাবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সমস্তটাই তার জানা রয়েছে, সমস্তটাই তার গোচরে রয়েছে, অর্থাৎ এমন একজন ব্যক্তিকে দরকার। তাই এতগুলো রাজ্যে রাজ্যপাল এলো, রাজ্যপাল চেঞ্জ হলেন, রাজ্যপাল নিয়ে এত জল্পনা, কিন্তু সিভি আনন্দ বোসকে হঠাৎ করে ইস্তফা দিয়ে রাজ্যপাল নতুন করে এখানে নিযুক্ত করার যে বিষয়টা, সেটা খুব ইম্পর্টেন্ট। আজকের দিনে দাঁড়িয়ে আবারও বলছি, আর.এন. রবি তিনি বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, যেমন তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি একই সঙ্গে তিনি সিবিআই অফিসার ছিলেন, আইবি অফিসার ছিলেন এবং জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান পদে দায়িত্ব ছিলেন। অর্থাৎ তার মস্তিষ্কে বিভিন্নভাবে যে নিরাপত্তা সংক্রান্ত বিষয়, আইন শৃঙ্খলা সামলানোর বিষয়, পুলিশ প্রশাসন সমস্তটাই তার মস্তিষ্কে, মগজে একদম গেঁথে রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যদি রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়, তাহলে এটুকু মাথায় রাখতে হবে যে তিনি গোটা বিষয়টা সামলে নিতে পারবেন। এবং এইটাকে মাথায় রেখেই কি আচমকা এই আর.এন. রবিকে দায়িত্ব দেওয়া, একদম রাতারাতি দায়িত্ব দিয়ে দেওয়া, তা এরমভাবে দায়িত্ব সঁপে দেওয়া, সিভি আনন্দ বোসকে সরিয়ে দেওয়া, এটা নিয়েই প্রশ্ন বিস্তর এবং এটাই ভাবাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কারণ যখন সামগ্রিকভাবে সিভি আনন্দ বোসকে সরিয়ে দেওয়া হলো, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে মোটামুটি কনফিডেন্সে নিয়ে নিয়েছিলেন, বিভিন্ন নারী ঘটিত কেসে তাকে ফাঁসিয়ে দিয়ে খুব গুরুত্বপূর্ণভাবে তৃণমূল কংগ্রেস একটা ঝাঁপটে ধরেছিলেন, গ্রাস করে নিয়েছিলেন সিভি আনন্দ বোসকে, তাকে সরিয়ে হঠাৎ করে আর.এন. রবিকে দায়িত্ব দেওয়ার বিষয়টা যখন অমিত শাহ ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা হচ্চকিয়ে গিয়েছিলেন, কিছুটা চাপে পড়ে গিয়েছিলেন এবং তিনি পোস্ট করেছিলেন, তিনি অবাক হয়ে গেলেন। এর নেপথ্যে কোনো রাজনৈতিক কারণ খুঁজে বার করা হতেই পারে। রাজনীতি বিভিন্ন বিষয় সামনে আসে, তবে এ রাজ্যে দাঁড়িয়ে যদি রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচন প্রক্রিয়া হয়ে থাকে, হ্যাঁ, যা অবস্থা, যা পরিস্থিতি এ রাজ্যে, যেভাবে নির্বাচন শুরু না হতেই আমরা দেখতে পারবো নমিনেশন জমা দিতে দেওয়া হচ্ছে না, যারা বিরোধীরা রয়েছেন তাদেরকে শূন্য করে দেওয়ার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে, মারপিট, খুন, সাম্প্রদায়িক অশান্তি ইত্যাদি ঘটনা সামনে চলে আসছে। সেই সময় দাঁড়িয়ে সরকার যখন কার্যত পুতুলে পরিণত হয়, সরকার যখন ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তখন সেই মুহূর্তে সেই বিষয়টাকে সামলানোর জন্য এমন কাউকে দরকার যে সম্পূর্ণভাবে একদম নিরপেক্ষভাবে গোটা এই যেই দমনপীড়ন নীতিটা চলছে, সে দমনপীড়ন নীতিকে একবারে দমিয়ে দেবে। এবং সেটা রাষ্ট্রপতি শাসন ছাড়া সম্ভবই নয়, এমনটা বিভিন্ন মহল মনে করেছে এবং বিভিন্ন বিরোধী দল তারা রাষ্ট্রপতি শাসনের পক্ষেই সওয়াল করেছে। বিশেষ করে বিজেপি তো করেইছে, বিজেপি বারবার করে এসছে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজনীয়তা রয়েছে। ফলে আজকের দিনে দাঁড়িয়ে যদি সরকারের মেয়াদ শেষ হয়ে যায়, সেই মুহূর্তে রাষ্ট্রপতি শাসন জারি হয়, এসআইআর সম্পূর্ণভাবে কমপ্লিট হওয়ার পর যদি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়, তাহলে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস রীতিমতো অতীত, ঘাসফুল শিবির রীতিমতো অতীত, মমতা বন্দ্যোপাধ্যায় অতীত, অভিষেক বন্দ্যোপাধ্যায় অতীত। আর এটাই যদি সম্ভব হয়, তাহলে তৃণমূল কংগ্রেস শেষ হতে আর বেশি সময় লাগবে না।
কারণ যেহেতু তৃণমূল কংগ্রেস একনায়ক পার্টি বলা যেতে পারে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ, সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুরনো প্রজন্মের যারা নেতারা রয়েছেন তারা কতটা মেনে নেবেন সেটা নিয়ে প্রশ্ন বিস্তার। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে বা মমতা বন্দ্যোপাধ্যায় দল থেকে সামগ্রিকভাবে সরে গেলে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয় তাহলে তৃণমূল কংগ্রেসটা হয়তো আর থাকবেই না, এমনটা বিভিন্ন মহল মনে করছে। তো যদি সরকার থেকে তৃণমূল কংগ্রেস সরে যায় তাহলে আদতে দলটাও থাকবে তো, এটা নিয়েও প্রশ্ন বিস্তর। হ্যাঁ, রাষ্ট্রপতি শাসন জারি করে যদি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয় তাহলে এই আশঙ্কা তৃণমূল কংগ্রেসের ওপর অবশ্যই রয়েছে, এই আশঙ্কা রয়েছে এবং এটাই সবচেয়ে ভয়ঙ্কর। এবার আপনারা ভাবুন, যদি এসআইআর প্রক্রিয়া কমপ্লিট করে নির্বাচন হয় তাহলে সেটা কি ভালো না সেটা খারাপ, নাকি না এসআইআর প্রক্রিয়া চলাকালীন যদি নির্বাচন প্রক্রিয়া ঘোষণা করা হয় সেটা ভালো কি খারাপ, এগুলো আপনাদের ভেবে নিতে হবে, আপনাদের বুঝে নিতে হবে। কারণ এসআইআর প্রক্রিয়া যখন চলছে সেই মুহূর্তে একাধিক গড়িমসি, একাধিক গাফিলতি, একাধিক প্রবলেমস আমরা একদম সামনে পাচ্ছি, বিভিন্ন অভিযোগ সামনে পাচ্ছি এসআই সংক্রান্ত বিষয় নিয়ে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা অংশ তারা মনে করছেন এসআইআর প্রক্রিয়াটা পুরো কমপ্লিট হবে, নির্ভুল থাকবে, সম্পূর্ণভাবে সলভ হবে সমস্ত কিছু, তারপর নির্বাচন ঘোষণা হোক। তাতে দেরি হবে হোক, আর দেরি হলেই সরকারের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। ফলে জাঁতা কলে উভয় সংকটে পড়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এসআইআর এই জটিলতা এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন, কোর্টে গিয়েছেন তিনি আন্দোলন করেছেন, তিনি এসআইআর হতে দেব না বলেছেন, তিনি বারবার তার সাজানো সমস্ত বিএলএদের একদম সামনে নিয়ে গিয়ে কার্যত বিক্ষোভ দেখাতে শুরু করেছেন, বিএলওদের সামনে নিয়ে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন, কমিশনের সামনে তৃণমূলের ঝান্ডা নিয়ে বিএলওরা দাঁড়িয়ে আছেন। এগুলো অনেক ছবি, অনেক দৃশ্য আমরা চাক্ষুষ করতে পারছি। অর্থাৎ এসআইআর প্রক্রিয়া যতটা ইজি করা যেত তার চেয়েও বেশি জটিল করা হয়েছে। ডেটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন সরকারি কর্মচারীদের দেওয়া হয়নি, এমনও নানা অভিযোগ উঠে এসছে। ফলে আজকের দিনে দাঁড়িয়ে যদি এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর যদি নির্বাচন ঘোষণা এবং তার জন্য যদি দেরি হয়, রাজ্যের মানুষ যদি দেরিতে ভোট দেন, তাহলে এটা বুঝে নিতে হবে এর দায় কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সরকারের ওপরই দাঁড়ায়। এবং তার পাশাপাশি যদি নির্বাচন প্রক্রিয়া দেরিতে হয় তার দায়ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর বর্তাবে, তৃণমূল কংগ্রেসের ওপর বর্তাবে। এবং আরেকটা বিষয়, যদি আজকে সরকারের পতনও হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের ওপরই বর্তাবে। যদি রাষ্ট্রপতি শাসন হয় তারও দায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সরকারের ওপরই বর্তাবে। এবার আপনারাই ভাবুন, আপনারাই বিচার করুন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কি আজকে এই কাণ্ড, না তার পাশাপাশি আরেকটা প্রশ্ন আপনাদের জন্য রাখবো, আপনারা কি মনে করছেন রাষ্ট্রপতি শাসন জারি হয়ে কি এ রাজ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে? আপনারা কি মনে করছেন যে এ রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে কি নির্বাচন ঘোষণা হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে? অবশ্যই আপনারা ভাবা প্র্যাকটিস করুন, পাশাপাশি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি, অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।